প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আমাদের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচিত পথের কাঁটা। গল্প পাঠে দীপ্ত, পার্থ, শ্যামল এবং সৌপ্তিক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পথের কাঁটা। সার্কুলার রোডের ট্রাম এসে সামনে দাঁড়িয়েছিল। সাহেব তাতে উঠে বসলেন। আমি সমস্ত শহর ঘুরে যখন বাড়ি ফিরলাম তখন ব্যোমকেশ আরাম কেদারার উপর লম্বা হয়ে পড়ে সিগারেট টানছে। আমি তার সামনে চেয়ার টেনে বসে বললাম, তা সাহেব কখন এলে? ব্যোমকেশ ধোঁয়া ছেড়ে বলল, মিনিট 20। আমার পিছু নিয়েছিলে কেন? যে কারণে নিয়েছিলাম তা সফল হলো না। 1 মিনিট দেরি হয়ে গেল। তুমি যখন ল্যাম্প পোস্ট ধরে দাঁড়িয়েছিলে আমি তখন ঠিক তোমার 5 হাত দূরে লেডেলের দোকানের ভিতর জানলার সামনে দাঁড়িয়ে সিল্কের মোজা পছন্দ করছিলাম। পথের কাঁটার ব্যাপারই বোধহয় কিছু সন্দেহ করেছিল, বিশেষত তুমি যেরকম ছটফট করছিলে আর 2 মিনিট অন্তর পকেটে হাত দিচ্ছিলে তাতে সন্দেহ হবারই কথা। তাই সে তখন চিঠিখানা দিল না। তুমি চলে যাওয়ার পর আমিও দোকান থেকে বেরিয়েছি। মিনিট 2-3 দেরি হয়েছিল। তারই মধ্যে লোকটা কাজ হাসিল করে বেরিয়ে গেল। আমি যখন পৌঁছলাম তখন তুমি খাম হাতে করে ইয়ের মতো দাঁড়িয়ে আছো। কি করে খাম পেলে? কি করে পেলাম তা বিবৃত করার পর ব্যোমকেশ জিজ্ঞাসা করল, লোকটাকে ভালো করে দেখেছিলে? কিছু মনে আছে? না, শুধু মনে হচ্ছে তার নাকের পাশে একটা মস্ত আঁচিল ছিল। ব্যোমকেশ হতাশভাবে মাথা নেড়ে বলল, সেটা আসল নয়, নকল, তোমার গোঁফদাড়ির মতো। যাক, এখন চিঠিখানা দেখি। তুমি ইতিমধ্যে বাথরুমে গিয়ে তোমার গোঁফদাড়ি ধুয়ে এসো। মুখের রোম বাহুল্য বর্জন করে স্নান সেরে যখন ফিরলাম তখন ব্যোমকেশের মুখ দেখে একেবারে অবাক হয়ে গেলাম। 2 হাত পিছনে দিয়ে সে দ্রুত পদে ঘরে পায়চারি করছে। তার মুখে চোখে এমন একটা প্রদীপ্ত উল্লাসের প্রতিচ্ছবি ফুটে উঠেছে যে তা দেখে আমার বুকের ভিতরটা লাফিয়ে উঠল। আমি সাগ্রহে জিজ্ঞাসা করলাম, চিঠিতে কি দেখলে? কিছু পেয়েছো নাকি? ব্যোমকেশ উচ্ছ্বসিত আনন্দ আবেগে আমার পিঠ চাপড়িয়ে বলল, শুধু একটা কথা অজিত, একটা ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিছু বলবো না। হাওড়ার ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছো? আমার মনের অবস্থা হয়েছিল ঠিক সেই রকম। দুদিক থেকে পথ এসেছে, কিন্তু মাঝখানটাতে একটুখানি ফাঁক, একটা পন্টুন খোলা। আজ সেই ফাঁকটুকু জোড়া লেগে গেছে। কি করে জোড়া লাগলো? চিঠিতে কি আছে? তুমিই পড়ে দেখো। বলে ব্যোমকেশ খোলা কাগজখানা আমার হাতে দিল। খামের মধ্যে কুৎসিত ছবিটা ছাড়া আর একখানা কাগজ ছিল, তা দেখেছিলাম, কিন্তু পড়বার সুযোগ হয়নি। এখন দেখলাম পরিষ্কার অক্ষরে লেখা রয়েছে, আপনার পথের কাঁটা কে, তার নাম ও ঠিকানা কি, আপনি কি চান পরিষ্কার করে লিখুন, কোনো কথা লুকোবেন না, নিজের নাম স্বাক্ষর করার দরকার নেই। লিখিত চিঠি খামে ভরে আগামী রবিবার 10ই মার্চ 12টার সময় খিদিরপুর রেসকোর্সের পাশের রাস্তা দিয়ে পশ্চিম দিকে যাবেন। একটা লোক বাইসাইকেল চড়ে আপনার সামনের দিক থেকে আসবে। তার চোখে মোটর গগল দেখলেই চিনতে পারবেন। তাকে দেখা মাত্র আপনার চিঠি হাতে নিয়ে পাশের দিকে হাত বাড়িয়ে থাকবেন। বাইসাইকেল আরোহী আপনার হাত থেকে চিঠি নিয়ে যাবে। অতঃপর যথাসময়ে আপনি সংবাদ পাবেন। পদব্রজে একা আসবেন, সঙ্গী থাকলে দেখা পাবেন না। 2-3 বার সাবধানে পড়লাম। খুন অসাধারণ বটে এবং সেই রকম রোম্যান্টিক, তাতে সন্দেহ নেই, কিন্তু এতে ব্যোমকেশের অসম্বৃত আনন্দের কোনো হেতু খুঁজে পেলাম না। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো দেখি, আমি তো এমন কিছু দেখছি না। কিছু দেখতে পেলে না? হ্যাঁ, অবশ্য তুমি কাল যা অনুমান করেছিলে
তা বর্ণে বর্ণে মিলে গেছে তাতে সন্দেহ নেই। লোকটার আত্মগোপন করার চেষ্টার মধ্যে হয়তো কোনো বদ মতলব থাকতে পারে, কিন্তু তাছাড়া তো আমি কিছুই দেখছি না। হায় অন্ধ, অত বড় জিনিসটা দেখতে পেলে না? ব্যোমকেশ হঠাৎ থেমে গেল। বাইরে সিঁড়িতে পদশব্দ পাওয়া গেল। ব্যোমকেশ কিছুক্ষণ একাগ্র মনে শুনে বলল, আশুবাবু, এসব কথা ওকে বলার দরকার নেই। বলে চিঠিখানা আমার হাত থেকে নিয়ে পকেটে পুরল। আশুবাবু ঘরে প্রবেশ করলে তাঁর চেহারা দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। একদিনের মধ্যে মানুষের চেহারা এতখানি পরিবর্তিত হতে পারে তা কল্পনা করাও কঠিন। মাথার চুল অবিন্যস্ত, জামা কাপড়ের পরিপাট্য নেই, গালের মাংস ঝুলে গেছে, চোখের কোলে কালি, যেন অকস্মাৎ কোনো মর্মান্তিক আঘাত পেয়ে একেবারে ভেঙে পড়েছেন। কাল সদ্য মৃত্যুর মুখ থেকে রক্ষা পাওয়ার পরও তাকে এত অবসন্ন দেখায়নি। তিনি একখানা চেয়ারে অত্যন্ত ক্লান্তভাবে বসে পড়ে বললেন, ব্যোমকেশবাবু, একটা দুঃসংবাদ পেয়ে আপনাকে খবর দিতে এসেছি। আমার উকিল বিলাস মল্লিক পালিয়েছে। ব্যোমকেশ গম্ভীর অথচ সদয় কণ্ঠে বলল, সে পালাবে আমি জানতাম। সেই সঙ্গে আপনার জোড়াসাঁকোর বন্ধুটিও গেছেন, বোধহয় খবর পেয়েছেন। আশুবাবু হতবুদ্ধির মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আপনি আপনি সব জানেন? সমস্ত। কাল আমি জোড়াসাঁকোয় গিয়েছিলাম, বিলাস মল্লিককেও দেখেছি। বিলাস মল্লিকের সঙ্গে ওই স্ত্রীলোকটির ভিতরে ভিতরে অনেক দিন ধরেই ষড়যন্ত্র চলছিল। আপনি কিছুই জানতেন না। আপনার উইল তৈরি করবার পরই বিলাস উকিল আপনার উত্তরাধিকারিণীকে দেখতে যায়। প্রথমত বোধহয় কৌতূহল বশে গিয়েছিল, তারপর যা হয়ে থাকে। ওরা এতদিন সুযোগের অভাবেই কিছু করতে পারছিল না। আশুবাবু, আপনি দুঃখিত হবেন না, এ আপনার ভালোই হলো। অসৎ স্ত্রীলোক এবং কপট বন্ধুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন, আর আপনার জীবনেও কোনো ভয় নেই। এখন আপনি নির্ভয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে পারেন। আশুবাবু শঙ্কা ব্যাকুল চোখে বললেন, তার মানে আপনি যা মনে মনে সন্দেহ করছেন অথচ বিশ্বাস করতে পারছেন না, সেটাই ঠিক। ওরাই দুজনে আপনাকে হত্যা করবার মতলব করেছিল, তবে নিজের হাতে নয়। এই কলকাতা শহরেই এমন একজন লোক আছে যাকে কেউ চেনে না, কেউ চোখে দেখেনি, অথচ যার নিষ্ঠুর অস্ত্র 5 জন নিরীহ নিরপরাধ লোককে পৃথিবী থেকে নিঃশব্দে সরিয়ে দিয়েছে। আপনাকেও সরাতো, শুধু পরমায়ু ছিল বলেই আপনি বেঁচে গেলেন। আশুবাবু বেশ কিছুক্ষণ দুহাতে মুখ ঢেকে বসে রইলেন। শেষে মর্মন্তুদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, বুড়ো বয়সে সকৃত পাপের প্রায়শ্চিত্ত করছি। কাউকে দোষ দেবার নেই। 38 বছর বয়স পর্যন্ত আমি নিষ্কলঙ্ক জীবনযাপন করেছিলাম। তারপর হঠাৎ পদস্খলন হয়ে গেল। একদিন দেওঘরে তপবন দেখতে গিয়েছিলাম। সেখানে একটি অপূর্ব সুন্দরী মেয়ে দেখে একেবারে আত্মহারা হয়ে গেলাম। বিবাহে আমার চিরদিনই অরুচি, কিন্তু তাকে বিবাহ করবার জন্য একেবারে পাগল হয়ে উঠলাম। শেষে একদিন জানতে পারলাম সে বেশ্যার মেয়ে। বিবাহ হলো না, কিন্তু তাকেও ছাড়তে পারলাম না। কলকাতায় এনে বাড়ি ভাড়া করে রাখলাম। সেই থেকেই এই 12-13 বছর তাকে স্ত্রীর মতোই দেখে আসছি। তাকে সম্পত্তি সমস্ত লিখে দিয়েছিলাম। সে তো আপনি জানেন। ভাবতাম সেও আমাকে স্বামীর মতো ভালোবাসে। কোনোদিন সন্দেহ হয়নি
বুঝতেও পারিনি যে পাপের রক্তে যার জন্ম সে কখনো সাধ্যি হতে পারে না মশাই, জানেন। যাক, বুড়ো বয়সে যে শিক্ষা পেলাম হয়তো পরজনমে কাজে লাগবে। কিছুক্ষণ নীরব থেকে ভগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন, তারা কোথায় গিয়েছে আপনি জানেন? না, আর সে জেনেও কোনো লাভ নেই। নিয়তি ওদের যে পথে টেনে নিয়ে যাচ্ছে সে পথে আপনি যেতে পারবেন না। আশুবাবু, আপনার অপরাধ সমাজের কাছে হয়তো নিন্দিত হবে, কিন্তু আমি আপনাকে চিরদিন শ্রদ্ধা করব। মনের দিক থেকে আপনি খাঁটি আছেন, কাদা ঘেঁটেও আপনি নির্মল থাকতে পেরেছেন, এটাই আপনার সবচেয়ে বড় প্রশংসার কথা। এখন আপনার খুবই আঘাত লেগেছে, এরকম বিশ্বাসঘাতকতায় কার না লাগে, কিন্তু ক্রমে বুঝবেন এর চেয়ে ইষ্ট আপনার আর কিছুই হতে পারত না। আশুবাবু আবেগপূর্ণ স্বরে বললেন, ব্যোমকেশবাবু, আপনি আমার চেয়ে অনেক ছোট, কিন্তু আপনার কাছে আমি যে সান্ত্বনা পেলাম এ আমি প্রত্যাশা করিনি। নিজের লজ্জাকর পাপের ফল যে ভোগ করে তাকে কেউ সহানুভূতি দেখায় না, তাই তার প্রায়শ্চিত্ত এত ভয়ঙ্কর। আপনার সহানুভূতি পেয়ে আমার অর্ধেক বোঝা হালকা হয়ে গিয়েছে। আর বেশি কি বলবো, চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আশুবাবু বিদায় নেওয়ার পর তার অদ্ভুত ট্র্যাজেডির ছায়ায় মনটা আচ্ছন্ন হয়ে রইল। শোয়ার আগে ব্যোমকেশকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আশুবাবুকে খুন করবার চেষ্টার পেছনে যে বিলাস উকিল আর ওই স্ত্রীলোক আছে, এ কথা তুমি কবে জানলে? ব্যোমকেশ কড়িকাঠ থেকে চোখ নামিয়ে বলল, কাল বিকেলে। তবে পালাবার আগে তাদের ধরলে না কেন? ধরলে কোনো লাভ হতো না, তাদের অপরাধ কোনো আদালতে প্রমাণ হতো না। কিন্তু তাদের কাছ থেকে তো আসল হত্যাকারী মানে গ্রামোফোন পিনের আসামির সন্ধান পাওয়া যেতে পারত। তাহা যদি সম্ভব হতো তাহলে আমি নিজে তাদের তাড়াবার চেষ্টা করতাম না। তুমি তাদের তাড়িয়েছ? হ্যাঁ, আশুবাবু দৈবক্রমে বেঁচে যাওয়াতে তারা উড়ু উড়ু করছিলই। আমি আজ সকালে বিলাস উকিলের বাড়ি গিয়ে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলাম যে আমি অনেক কথাই জানি, যদি এই বেলা সরে না পড়েন তাহলে হাতে দড়ি পড়বে। বিলাস উকিল বুদ্ধিমান লোক, সন্ধ্যার গাড়িতেই বামাল সমেত নিরুদ্দেশ হলেন। কিন্তু ওদের তাড়িয়ে তোমার কি লাভ হলো? ব্যোমকেশ একটা হাই তুলে উঠে দাঁড়িয়ে বলল, লাভ এমন কিছুই নয়, কেবল একটু দুষ্টের দমন করা গেল। বিলাস উকিল শুধু হাতে নিরুদ্দেশ হবার লোক নয়, মক্কেলের টাকা কড়ি যা তার কাছে ছিল সমস্তই সঙ্গে নিয়েছিলেন, এবং এতক্ষণে বোধ করি বর্ধমানের পুলিশ তাকে হাজতে পুড়েছে। আগে থাকতেই তারা খবর জানত কি না? যাই হোক, বিলাসচন্দ্রের 2 বছর সাজা কেউ ঠেকাতে পারবে না। যদিও ফাঁসি তার উচিত শাস্তি, তবু তা যখন উপস্থিত দেওয়া যাচ্ছে না তখন 2 বছরই বা মন্দ কি? পরদিন সকালে একজন অপরিচিত আগন্তুক দেখা করতে আসলো। সবেমাত্র চায়ের বাটি নামিয়ে রেখে খবরের কাগজখানা খুলবার জোগাড় করছি, এমন সময় দরজার কড়া নড়ে উঠল। ব্যোমকেশ সচকিত হয়ে বলল, কে? ভেতরে আসুন। একটি ভদ্র বেশধারী সুশ্রী যুবক প্রবেশ করল। দাড়ি গোঁফ কামানো, একহারা ছিপছিপে গরম, বয়স 30-এর মধ্যেই। চেহারা দেখলে মনে হয় একজন অ্যাথলেট। সামনে আমাদের দেখে স্মিত মুখে নমস্কার করল। কিছু মনে করবেন না, সকালবেলায় বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়, আমি একজন বিমা কোম্পানির এজেন্ট। বলে অনাহুতভাবেই একখানা চেয়ার অধিকার করে বসল। ব্যোমকেশ বিরস স্বরে বলল, আমাদের জীবন বিমা করবার কোনো পয়সা নেই।
প্রফুল্ল রায় হেসে উঠল। একজন লোক আছে যাদের মুখ দেখতে বেশ সুশ্রী, কিন্তু হাসলেই মুখের চেহারা বদলে যায়। দেখলাম প্রফুল্ল রায়েরও তাই হলো। লোকটি বোধহয় অতিরিক্ত পানখোর, কারণ দাঁতগুলো পানের রসে রক্তাক্ত হয়ে আছে। সুন্দর মুখ এত সহজে এমন বিকৃত হতে পারে দেখে আশ্চর্য বোধ হয়। প্রফুল্ল রায় হাসতে হাসতে বলল, আমি বিমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বিমার কাজে আপনার কাছে আসেনি। অবশ্য আজকাল আমাদের আসতে দেখলে আত্মীয় স্বজনরাও দৌড়ে খিল দিতে আরম্ভ করেছেন। নেহাত দোষ দেওয়াও যায় না, কিন্তু আপনারা নিশ্চিত হতে পারেন উপস্থিত আমার কোনো দুরভিসন্ধি নেই। আচ্ছা, আপনার নামই তো ব্যোমকেশ বাবু, না? বিখ্যাত ডিটেকটিভ। আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ নিতে এসেছি মশাই, যদি আপত্তি না থাকে। ব্যোমকেশ বেজারভাবে মুখখানা বাঁকিয়ে বলল, পরামর্শ নিতে হলে অগ্রিম কিছু দর্শনই দিতে হয়। প্রফুল্ল রায় সঙ্গে সঙ্গে মানিব্যাগ থেকে একখানা 10 টাকার নোট বের করে টেবিলের উপর রাখল। বলল, আমার কথা অবশ্য গোপনীয় কিছু নয়, তবু। বলে অর্থপূর্ণভাবে আমার দিকে তাকালো। আমি উঠবার উপক্রম করছি দেখে ব্যোমকেশ বেশ একটু কড়া সুরে বলল, উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবেন ওর সামনেই বলুন। বেশ তো বেশ, উনি যখন আপনার সহকারী তখন আর আপত্তি কিসের। আপনার নামটি? মাফ করবেন অজিতবাবু, আপনি যে ব্যোমকেশবাবুর বন্ধু তা আমি বুঝতে পারিনি। আপনি ভাগ্যবান লোক মশাই, সর্বদা এত বড় একজন ডিটেকটিভের সঙ্গে সঙ্গে থাকেন। কত রকম বিচিত্র ক্রাইমের মমদ উদ্ঘাটনে সাহায্য করা কম সৌভাগ্যের কথা নয় সব। আপনার জীবনের একটা মুহূর্তও বোধ হয় ডাল নয়। আমার এক সময় এক রকম মনে হয়, এই একঘেয়ে বিমার কাজ ছেড়ে আপনার মতো জীবন যাপন করতে পারতাম। বলে পকেট থেকে পানের ডিব্বা বের করে একটা পান মুখে দিল। ব্যোমকেশ ক্রমেই অধীর হয়ে উঠছিল। বলল, এবার আপনার পরামর্শের বিষয়টা যদি প্রকাশ করে বলেন তাহলে সব দিক দিয়েই সুবিধা হয়। প্রফুল্ল রায় তাড়াতাড়ি তার দিকে ফিরে বলল, এই যে বলি, আমি বিমা কোম্পানির এজেন্ট তা তো আগেই শুনেছেন। বোম্বের জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আমি কাজ করি। কোম্পানির হয়ে বেশ 10-12 লাখ টাকার কাজ আমি করেছি, তাই কোম্পানি খুশি হয়ে আমাকে কলকাতার অফিসে চার্জ দিতে পাঠিয়েছেন। গত 8 মাস আমি স্থায়ীভাবে কলকাতাতেই আছি। প্রায় 2 মাস বেশ কাজ চালিয়ে যাচ্ছিলাম মশাই, কিন্তু হঠাৎ কোত্থেকে এক আপদ এসে জুটল। কারোর নাম করবার দরকার নেই, কিন্তু অন্য বিমা কোম্পানি একটা লোক আমার পেছনে লাগলো। চুনোপুটির কারবার আমি করি না, 2-4 হাজারের কাজ আমার এজেন্টরাই করে, কিন্তু বড় বড় খদ্দের বেলা আমি নিজে করি। এই লোকটা আমার বড় বড় খদ্দের ভালো ভালো লাইফ ভাঙাতে আরম্ভ করলো। আমি যেখানে যাই আমার পিছু পিছু সেও সেখানে গিয়ে হাজির হয়। কোম্পানির নামে নানা রকম দুর্নাম দিয়ে খদ্দের ভরকে দেয়। শেষে এমন অবস্থা জানালো যে বড় বড় লাইফগুলো আমার হাত থেকে বেরিয়ে যেতে লাগলো। এইভাবে 4-5 মাস কাটলো। কোম্পানি থেকে তাগাদা আসতে লাগলো, কিন্তু কি করব? কেমন করে লোকটার হাত থেকে ব্যবসা বাঁচাবো কিছুই ঠিক করতে পারলাম না। মামলা মকদ্দমা করাও সহজ নয়, তাতে কোম্পানির ক্ষতি হয়। অথচ ছিনিয়ে জোঁকের মতো পিছনে লেগেই আছে। আরও মাসখানেক কেটে গেল, লোকটাকে জব্দ করবার কোনো উপায় ভেবে পেলাম না। প্রফুল্ল রায় মানিব্যাগ থেকে সযত্নে রক্ষিত 2টি চিরকুট বের করে ছোট টুকরোটি ব্যোমকেশের হাতে দিয়ে বলল, 13-14 আগে এই বিজ্ঞাপনটি হঠাৎ চোখে পড়ল। আপনার নজরে বোধহয় পড়েনি, পড়বার কথাও নয়। কিন্তু 5 লাইনের বিজ্ঞাপন হলে কি হয় মশাই, পর্ব মাত্র আমার প্রাণটা লাফিয়ে উঠল। পথের কাঁটা আর কাকে বলে ভাবলাম, দেখি তো আমার পথের কাঁটা উদ্ধার হয় কিনা। মনের তখনই এমন অবস্থা যে স্বপ্নাদ্য মাদুলি হলেও বোধ হয় আপত্তি করতাম না। গলা বাড়িয়ে দেখলাম এ সেই পথের কাঁটার বিজ্ঞাপনের কাটিং। প্রফুল্ল রায় বলল, বললেন তো, বেশ মজার নয়? যা হোক, আমি তো নির্দিষ্ট দিনে অর্থাৎ গত শনিবারের আগের শনিবার কদমতলায় কেষ্ট ঠাকুরের মতো ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলাম। সে অস্বস্তির কথা কি বলবো মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঁঝি ধরতে লাগলো, কিন্তু কাকস্য পরিবেদনা, কোথাও কেউ নেই।
ডিসগাস্টেড হয়ে ফিরে আসছি, হঠাৎ দেখি পকেটে একখানা চিঠি। দ্বিতীয় কাগজখানা ব্যোমকেশকে দিয়ে বলল, এই দেখুন সেই চিঠি। ব্যোমকেশ চিঠিখানা খুলে পড়তে লাগল। আমি উঠে এসে তার পিঠের উপর ঝুঁকে দেখলাম ঠিক আমার পত্রেরই অনুরূপ, কেবল রবিবারের পরিবর্তে আগামী সোমবার 11ই মার্চ রাত্রি 12টার সময় সাক্ষাৎ করবার নির্দেশ আছে। প্রফুল্ল রায় একটু থেমে চিঠিখানা পড়বার অবকাশ দিয়ে বলতে লাগল, একে তো পকেট থেকে চিঠি এলো কি করে ভেবেই পেলাম না। তার উপর চিঠি পড়ে অজানা আতঙ্কে ভেতরটা কেঁপে উঠল। আমি মিস্ট্রি ভাবলাম না মশাই, কিন্তু এই চিঠির যেন আগাগোড়ায় মিস্ট্রি, যেন কি একটা ভয়ঙ্কর অভিসন্ধির মধ্যে লুকোনো রয়েছে। নইলে সবটা দিয়ে তো লুকোচুরি কেন? লোকটা কে, কীরকম প্রকৃতি কিছুই জানি না, তার চেহারাও দেখিনি, অথচ সে আমাকে রাত দুপুরে একটা নির্জন রাস্তা দিয়ে একলা যেতে বলেছে। ভয়ঙ্কর সন্দেহের কথা নয় কি? আপনি বলুন তো মশাই। বলে সে আমার মুখের দিকে তাকালো। আমি উত্তর দেবার আগেই ব্যোমকেশ বলল, উনি কি মনে করেন সে প্রশ্ন নিষ্প্রয়োজন। আপনি কোন বিষয়ে পরামর্শ চান তাই বলুন। প্রফুল্ল রায় একটু ক্ষুণ্ণ হয়ে বলল, সেই কথাই তো জিজ্ঞেস করছি। চিঠির লেখককে চিনি না, অথচ তার ভাবগতিক দেখে সন্দেহ হয়। লোক ভালো নয়। এরকম অবস্থায় চিঠির উত্তর নিয়ে আমার যাওয়া উচিত কি হবে? আমি নিজে গত 10-12 দিন ধরে ভেবে কিছুই ঠিক করতে পারিনি, অথচ যেতে হলে মাঝে আর একটা দিন বাকি। তাই কি করব ঠিক করতে পারলাম না, না পেরে আপনার পরামর্শ নিতে এসেছি। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, দেখুন, আজ আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারলাম না। আপনি এই কাগজ দুখানা রেখে যান, এখনও যথেষ্ট সময় আছে। কাল সকালে বিবেচনা করে আমি আপনাকে যথা কর্তব্য বলে দেব। কিন্তু কাল সকালে তো আমি আসতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে। আজ রাত্রে সুবিধা হবে নাকি? মনে করুন 8টা কি 9টার সময় যদি আসি। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, না, আজ রাত্রে আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকব, আমাকেও এক জায়গায় যেতে হবে। বলে ফেলেই সচকিতে প্রফুল্ল রায়ের দিকে দৃষ্টিপাত করে কথাটা ঘুরিয়ে নিয়ে বলল, কিন্তু আপনার ব্যস্ত হবার কোনো কারণ নেই। কাল বিকেলে 4টে 4:30-এর সময় এলেও যথেষ্ট সময় থাকবে। বেশ, তাই আসবো। আচ্ছা, আজ তাহলে উঠি। নমস্কার। আমরা প্রতি নমস্কার করলাম। দ্বার পর্যন্ত গিয়ে রায় ফিরে দাঁড়িয়ে বলল, পুলিশে এ বিষয়ে খবর দিলে কেমন হয়? আমার তো মনে হয় পুলিশ যদি তদন্ত করে লোকটার নামধাম বিবরণ বের করতে পারবে। ব্যোমকেশ হঠাৎ মহা খাপ্পা হয়ে বলল, পুলিশের সাহায্য যদি নিতে চান তাহলে আমার কাছে কোনো সাহায্য প্রত্যাশা করবেন না। আমি আজ পর্যন্ত পুলিশের সঙ্গে কাজ করিনি, করবও না। এই নিয়ে যান আপনার টাকা। বলে টেবিলের উপরে নোটখানা আঙুল নির্দেশ করে দেখিয়ে দিল। না না, আমি আপনার মতামত জানতে চেয়েছিলাম মাত্র। তা আপনার যখন মত নেই, আচ্ছা আসি তাহলে। বলতে বলতে প্রফুল্ল রায় দ্রুত পদে বের হয়ে গেল। প্রফুল্ল রায় চলে গেলে ব্যোমকেশও নোটখানা তুলে নিয়ে নিজের লাইব্রেরি ঘরে ঢুকে গেল। তারপর সশব্দে দরজা বন্ধ করে দিল। সে মাঝে মাঝে অকারণে খিটখিটে হয়ে ওঠে বটে, কিন্তু কিছুক্ষণ একাকী থাকবার পর সে ভাব আপনি কেটে যায় তা আমি জানতাম। তাই মনটা বহু প্রশ্ন কণ্টকিত হয়ে থাকলেও অপঠিত সংবাদপত্রখানা তুলে তাতে মনোসংযোগের চেষ্টা করলাম। কয়েক মিনিট পরেই শুনতে পেলাম ব্যোমকেশ পাশের ঘরে কথা বলছে। বুঝলাম কাউকে টেলিফোন করছে। দু একটা ইংরাজি শব্দ কানে আসলো, কিন্তু কাকে টেলিফোন করছে ধরতে পারলাম না। প্রায় 1 ঘন্টা ধরে কথাবার্তা চলল। তারপর দরজা খুলে ব্যোমকেশ বের হয়ে আসলো। তাকিয়ে দেখলাম তার স্বাভাবিক প্রফুল্লতা ফিরে এসেছে। জিজ্ঞাসা করলাম, কাকে ফোন করলে? সে কথার উত্তর না দিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা, কাল এসপ্ল্যানেড থেকে ফেরার সময় একজন তোমার পিছু নিয়েছিল জানো? না, নিয়েছিল নাকি?
নিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু লোকটার কি অসীম দুঃসাহস আমি শুধু তাই ভাবছি। বলে নিজের মনেই মৃদু মৃদু হাসতে লাগল। আমাকে অনুসরণ করার মধ্যে এত বড় দুঃসাহসিকতা কি আছে তা বুঝতে পারলাম না, কিন্তু ব্যোমকেশের কথা মাঝে মাঝে এমন দুরূহ হেঁয়ালির মতো হয়ে দাঁড়ায় যে তার অর্থবোধের চেষ্টা পণ্ডশ্রম মাত্র। অথচ এ বিষয়ে তাকে প্রশ্ন করা বৃথা, সময় উপস্থিত না হলে সে কিছুই বলবে না। তাই আমি আর বাক্যব্যয় না করে স্নানাদির জন্য উঠে পড়লাম। দুপুর ও সন্ধ্যাবেলাটা ব্যোমকেশ নিষ্কর্মার মতো বসেই কাটিয়ে দিল। প্রফুল্ল রায় সম্বন্ধে দু একটা প্রশ্ন করলাম, কিন্তু সে শুনতেই পেল না, চেয়ারে চোখ বুজে পড়ে রইল। শেষে চমকে উঠে বলল, প্রফুল্ল রায়? ও, আজ যিনি সকালে এসেছিলেন? না, তার সম্বন্ধে এখনো কিছু ভেবে দেখিনি। রাত্রে আহারাদির পর নীরবে বসে ধূমপান চলছিল। ঘড়িতে ঢং করে 10:30 বাজতেই ব্যোমকেশ চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বলল, উঠো বীরজায়া, বাঁধো কুন্তল, এবার সাজসজ্জার আয়োজন আরম্ভ করা যাক, নইলে অভিসারিকাদের সংকেতস্থলে পৌঁছতে দেরি হয়ে যাবে। সে আবার কি? বাহ, পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে হবে না, মনে নেই? আমি আশঙ্কায় উঠে দাঁড়িয়ে বললাম, মাফ করো, এই রাত্রে একলা আমি সেখানে যেতে পারবো না, ও যেতে হয় তুমি যাও। আমি তো যাবই, তোমারও যাওয়া চাই। ওফ, না গেলেই কি নয়? আচ্ছা, পথের কাঁটা সম্বন্ধে তোমার এত মিথ্যে কৌতূহল কেন? তার চেয়ে যদি গ্রামোফোন পিনের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে তাহলে ঢের কাজ হতো। হয়তো হতো, কিন্তু ইতিমধ্যে একটা কৌতূহল চরিতার্থ করলেই বা মন্দ কি? গ্রামোফোন পিন তো আর পালাচ্ছে না। তাছাড়া কাল প্রফুল্ল রায় পরামর্শ নিতে আসবে, তাকে পরামর্শ দেবার মতো কিছু তো খবর চাই। কিন্তু দুজনে গেলে তো হবে না, চিঠিতে যে মাত্র একজনকে যেতে বলেছে। তার ব্যবস্থা আমি করেছি, এখন ও ঘরে চলো, সময় ক্রমেই কমে আসছে। লাইব্রেরিতে নিয়ে গিয়ে ব্যোমকেশ ক্ষিপ্র হস্তে আমার মুখসজ্জা করে দিল। দেওয়ালে ঝোলানো দীর্ঘ আয়নাটায় উঁকি মেরে দেখলাম সেই গোঁফ ও ফ্রেঞ্চ কাট দাড়ি ইন্দ্রজাল প্রভাবে ফিরে পেয়েছি। কোথাও এতটুকু তফাৎ নেই। আমাকে ছেড়ে দিয়ে ব্যোমকেশ নিজের বেশভূষা আরম্ভ করল। মুখের কোনো পরিবর্তন করল না। দেরাজ থেকে কালো রঙের সাহেবি পোশাক বের করে পরিধান করল, পায়ে কালো রবার সোল জুতো পরল। তারপর আমাকে আয়নার সামনে 5-6 হাত দূরে দাঁড় করিয়ে নিজে আমার পিছনে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞাসা করল, আয়নায় আমাকে দেখতে পাচ্ছ? না। বেশ, এখন সামনের দিকে এগিয়ে যাও। এবার দেখতে পেলে? না। ব্যাস, কাম ফতে। এখন শুধু একটি পোশাক পরতে বাকি আছে। আবার কি? ঘরে ঢুকেই লক্ষ্য করেছিলাম ব্যোমকেশের টেবিলের উপর 2টি চীনামাটির প্লেট রাখা আছে। হোটেলে যেরকম আকৃতির প্লেটে মাটন চপ খেতে দেয়, ঠিক সেই রকম। সেই প্লেট একখানা ব্যোমকেশ আমার বুকের উপর উপুড় করে চেপে ধরে চওড়া ন্যাকড়ার ফালি দিয়ে শক্তভাবে বেঁধে দিল। বলল, সাবধান, খসে না যায়। এসব কি হচ্ছে বলো তো? কঞ্চুকি না পড়লে চলবে কেন? ভয় নেই, আমিও পড়েছি। দ্বিতীয় প্লেটখানা ব্যোমকেশ নিজের ওয়েস্ট কোটের ভিতরে পড়ে বোতাম লাগিয়ে দিল। বাঁধবার প্রয়োজন হলো না। এইভাবে বিচিত্র প্রসাধন শেষ করে রাত্রি 11:20 সময় আমরা বের হলাম। দেরাজ থেকে কয়েকটা জিনিস পকেটে পুড়তে পুড়তে ব্যোমকেশ বলল, এই চিঠি নিয়েছ? কি সর্বনাশ! নাও নাও নাও, শিগগির একখানা সাদা খামের মধ্যে পুড়ে নাও। শিয়ালদহের মোড়ের উপর একটা খালি ট্যাক্সি পেয়ে তাতে চড়ে বসলাম। পথ জনবিরল, দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে। আমাদের ট্যাক্সি নির্দেশ মতো হু হু করে চৌরঙ্গির দিকে ছুটে চলল। কালীঘাট ও খিদিরপুরের ট্রাম লাইন যেখানে ভিন্ন হয়ে গেছে, সেই স্থানে ট্যাক্সি থেকে আমরা নামলাম। ট্যাক্সি চালক ভাড়া নিয়ে হর্ন বাজিয়ে চলে গেল। চারিদিকে দৃষ্টিপাত করে দেখলাম প্রশস্ত রাজপথের উপর কোথাও একটিও লোক নেই। চতুর্দিকে অসংখ্য উজ্জ্বল দ্বীপ যেন এই প্রাণহীন নিস্তব্ধতাকে ভীতিপ্রদ করে তুলেছে।
ঘড়িতে তখনও 12টা বাজতে 10 মিনিট বাকি। কি করতে হবে গাড়িতে বসেই পরামর্শ করে নিয়েছিলাম, সুতরাং কথা বলবার আর প্রয়োজন হলো না। আমি আগে আগে চললাম। ব্যোমকেশ ছায়ার মতো আমার পেছনে অদৃশ্য হয়ে গেল। তার কালো পরিচ্ছদ ও শব্দহীন জুতো আমার কাছেও যেন তাকে কায়াহীন করে তুলল। আমার পায়ের সঙ্গে পা মিলিয়ে সে আমার ঠিক 6 ইঞ্চি পেছনে চলেছে, তবু মনে হলো যেন আমি একাকী। রাস্তার আলো অতি বিস্তৃত পথকে আলোকিত করেছে বটে, কিন্তু সে আলো খুব স্পষ্ট ও তীব্র নয়। পথের দুই পাশে প্রাসাদ থাকলে আলো প্রতিফলিত হয়ে উজ্জ্বলতর হয়, এখানে কিন্তু তা হচ্ছে না। দুই দিকে শূন্যতা যেন আলোর অর্ধেক তেজ গ্রাস করে নিয়েছে। এই অবস্থায় সামনে থেকে এসে কারোরই সাধ্য নেই যে বুঝতে পারে আমি একা নই, আমার পিছনে আরেকটি অন্ধকার মূর্তি নিঃশব্দে চলেছে। পাশের ট্রাম লাইনে ট্রামের যাতায়াত বহু আগে বন্ধ হয়ে গেছে। এদিকে রেসকোর্সের সাদা রেলিং এক টানাভাবে চলেছে। আমি রাস্তার মাঝখান ধরে হেঁটে চললাম। দূরে পেছনে একটা ঘড়িতে ঢং ঢং করে মধ্যরাত্রি ঘোষিত হলো। সঙ্গে সঙ্গে শহরের অন্য ঘড়িগুলো বাজতে আরম্ভ করল। মধ্যরাত্রির স্তব্ধতা নানা প্রকার সুমিষ্ট শব্দে ঝংকৃত হয়ে উঠল। ঘড়ির শব্দ মিলিয়ে যাওয়ার পর কানের কাছে ফিস ফিস করে ব্যোমকেশ বলল, এইবার চিঠিখানা হাতে নাও। ব্যোমকেশ যে পিছনে আছে তা ভুলেই গিয়েছিলাম। চমকে পকেট থেকে খামখানা বের করে হাতে নিলাম। আরও 6-7 মিনিট চললাম। খিদিরপুর পুল পৌঁছতে তখনও প্রায় অর্ধেক পথ বাকি আছে। এমন সময় সামনে বহু দূরে একটা ক্ষীণ আলোকবিন্দু দেখে সচকিত হয়ে উঠলাম। কানের কাছে শব্দ হলো, আসছে, তৈরি থেকো। আলোকবিন্দু উজ্জ্বলতর হতে লাগল। মিনিট খানেকের মধ্যে দেখা গেল পিচ ঢালা কালো রাস্তার উপর কৃষ্ণতর একটি বস্তু দ্রুত বেগে অগ্রসর হয়ে আসছে। কয়েক মুহূর্ত পরেই বাইসাইকেল আরোহীর মূর্তি স্পষ্ট হয়ে উঠল। আমি দাঁড়িয়ে পড়ে খাম সমেত হাতখানা পাশের দিকে বাড়িয়ে দিলাম। সামনে বাইসাইকেলের গতিও মন্থর হলো। রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। বাইসাইকেল 25 গজের মধ্যে আসলো। তখন দেখতে পেলাম কালো স্যুট পরিহিত আরোহী সামনে ঝুঁকে মোটর গগলের ভিতর দিয়ে আমাকে নিষ্পলক দৃষ্টিতে দেখছে। মধ্যম গতিতে সাইকেল যেন আমাকে লক্ষ্য করে এগিয়ে আসতে লাগলো। আমাদের মধ্যে যখন আর 10 গজ মাত্র ব্যবধান, তখন কড়াং কড়াং করে সাইকেলের ঘণ্টি বেজে উঠল। সঙ্গে সঙ্গে বুকের দারুণ ধাক্কা খেয়ে আমি প্রায় উল্টে পড়ে গেলাম। আমার বুকে বাঁধা প্লেটটা শত খণ্ডে ভেঙে গেছে বুঝতে পারলাম। তারপর নিমেষের মধ্যে একটা কাণ্ড ঘটে গেল। আমি টলে পড়তেই ব্যোমকেশ বিদ্যুৎ বেগে সামনের দিকে লাফিয়ে পড়ল। বাইসাইকেল আরোহী আমার পিছনে আর একটা লোকের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তবু সে পাশ কাটিয়ে পালাবার চেষ্টা করল, কিন্তু পারল না। ব্যোমকেশ তাকে এক ঠেলায় বাইসাইকেল সমেত ফেলে দিয়ে বাঘের মতো তার ঘাড়ে লাফিয়ে পড়ল। আমি মাটি থেকে উঠে ব্যোমকেশের সাহায্যার্থে উপস্থিত হয়ে দেখলাম সে প্রতিপক্ষের বুকের উপর চেপে বসেছে এবং 2 বজ্রমুষ্টিতে তার 2 কবজি ধরে আছে। বাইসাইকেলখানা একধারে পড়ে আছে। আমি পৌঁছতেই ব্যোমকেশ বলল, অজিত, আমার পকেট থেকে সিল্কের দড়ি বার করে এর হাত দুটো বাঁধো, খুব জোরে। লিকলিকে সরু রেশমের দড়ি ব্যোমকেশের পকেট থেকে বের করে ভূপতিত লোকটার হাত দুটো শক্ত করে বাঁধলাম। ব্যাস হয়েছে। অজিত, ভদ্রলোকটিকে চিনতে পারছো না? ইনি আমাদের সকালবেলার বন্ধু প্রফুল্ল রায়। আরও ঘনিষ্ঠ পরিচয় যদি চাও, ইনি গ্রামোফোন পিনের রহস্যের মেঘনাদ। বলে তার চোখের গগল খুলে নিল। অতঃপর আমার মনের অবস্থা কেমন হলো তা বর্ণনা করা নিষ্প্রয়োজন, কিন্তু সেই অবস্থাতে থেকেও প্রফুল্ল রায় হিংস্র দন্তপংক্তি বের করে হাসল, বলল, ব্যোমকেশ বাবু, এবার আমার বুকের উপর থেকে নেমে বসতে পারেন, আমি পালাবো না। অজিত, এর পকেটগুলো ভালো করে দেখে নাও তো, অস্ত্রশস্ত্র কিছু আছে কি না। এক পকেট থেকে অপেরা গ্লাস আর অন্য পকেট থেকে পানের ডিব্বা বের হলো, আর কিছুই নেই।
ডিব্বা খুলে দেখলাম তার মধ্যে তখনও গোটা চারেক পান রয়েছে। ব্যোমকেশ বুকের ওপর থেকে নামলে প্রফুল্ল রায় উঠে বসল। ব্যোমকেশের মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে আস্তে বলল, ব্যোমকেশ বাবু, আপনি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কারণ আমি আপনার বুদ্ধিকে অবজ্ঞা করেছিলাম, কিন্তু আপনি করেননি। শত্রুর শক্তিকে তুচ্ছ করতে নেই। এ শিক্ষা একটু দেরিতে পেলাম, কাজে লাগাবার ফুরসত হবে না। ব্যোমকেশ নিজের বুক পকেট থেকে একটা পুলিশ হুইসেল বার করে তাতে ফুঁ দিল। তারপর আমাকে বলল, তুমি বাইসাইকেলখানা তুলে সরিয়ে রাখো, কিন্তু সাবধান, ওর ঘন্টিতে হাত দিও না, বড় ভয়ানক জিনিস। প্রফুল্ল রায় হাসল। সবাই জানেন দেখছি, আপনি অসাধারণ লোক, অসাধারণ। আপনাকে ভয় ছিলই, তাই তো আজ এই ফাঁদে পেতেছিলাম। ভেবেছিলাম আপনি একলা আসবেন, নির্ভীতে সাক্ষাৎ হবে, কিন্তু আপনি সব দিক দিয়েই দাগা দিলেন। ভালো অভিনয় করতে পারি বলে আমার অহংকার ছিল, কিন্তু আপনি আরও উচ্চশ্রেণীর আর্টিস্ট। আপনি আমার ছদ্মবেশ খুলে আমার মনটাকে উলঙ্গ করে আজ সকালবেলা দেখে নিয়েছিলেন, আর আমি শুধু আপনার মুখোশটাই দেখেছিলাম। যাক, গলাটা বেজায় শুকিয়ে গেছে। আচ্ছা, একটু জল পাবো কি? জল এখানে নেই, থানায় গিয়ে পাবেন। প্রফুল্ল রায় ক্লিষ্ট হেসে বলল, তা তো বটে, জল এখানে পাওয়া যায় কোথা? কিছুক্ষণ চুপ করে থেকে পানের ডিব্বাটার দিকে একটা সতৃষ্ণ দৃষ্টিপাত করে বলল, একটা পান খেতে পারি কি? অবশ্য আসামিকে পান খাওয়াবার রীতি নেই, সে আমি জানি, কিন্তু পেলে তৃষ্ণাটা নিবারণ হতো। ব্যোমকেশ আমাকে ইঙ্গিত করল। আমি ডিব্বা থেকে দুটো পান তার মুখের মধ্যে পুড়ে দিলাম। ধন্যবাদ, বাকি দুটো আপনারা ইচ্ছে করলে খেতে পারেন। ব্যোমকেশ উৎকর্ণভাবে পুলিশের আগমন শব্দ শুনছিল। অন্যমনস্কভাবে মাথা নাড়ল। দূরে মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেল। প্রফুল্ল রায় বলল, পুলিশ তো এসে পড়ল, আমাকে তাহলে ছাড়বেন না? ছাড়বো কি রকম? প্রফুল্ল রায় ঘোলাটে রকম হেসে পুনশ্চ জিজ্ঞাসা করল, হ্যাঁ, পুলিশেই দেবেন? দেব বই কি। ব্যোমকেশবাবু, বুদ্ধিমান লোকেরও ভুল হয়, আপনি আমাকে পুলিশে দিতে পারবেন না। বলে রাস্তার উপর ঢলে পড়ল। একটা মোটর বাইক সশব্দে এসে পাশে থামল। একজন ইউনিফর্ম পরা সাহেব তার উপর থেকে লাফিয়ে নেমে এসে বলল, হোয়াটসঅ্যাপ, ডেড। প্রফুল্ল রায় নিষ্প্রভভাবে চোখ খুলে বলল, এ যে খোদ কর্তা দেখছি। টু লেট সাহেব, আমায় ধরতে পারলেন না। ব্যোমকেশবাবু পানটা খেলে ভালো করতেন, একসঙ্গে যাওয়া যেত। আপনার মতো লোককে ফেলে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। হাসবার নিষ্ফল চেষ্টা করে প্রফুল্ল রায় চোখ বন্ধ করল। তার মুখখানা হঠাৎ শক্ত হয়ে গেল। ইতিমধ্যে এক লরি পুলিশ এসে উপস্থিত হয়েছিল। কমিশনার সাহেব নিজে হাতকড়া নিয়ে অগ্রসর হতেই ব্যোমকেশ প্রফুল্ল রায়ের মাথার কাছ থেকে উঠে দাঁড়িয়ে বলল, হাত করার দরকার নেই, আসামি পালিয়েছে। আমি আর ব্যোমকেশ আমাদের চিরাভ্যস্ত বসবার ঘরটাতে মুখোমুখি চেয়ারে বসেছিলাম। খোলা জানলা দিয়ে সকালবেলার আলো ও বাতাস ঘরে ঢুকছিল। ব্যোমকেশ একটা বাইসাইকেলের বেল হাতে নেড়ে চেড়ে দেখছিল। টেবিলের ওপর একখানা খাম খোলা অবস্থায় পড়েছিল। ব্যোমকেশ ঘণ্টির মাথাটা খুলে ভিতরের যন্ত্রপাতি সপ্রশংস চোখে নিরীক্ষণ করতে করতে বলল, কি অদ্ভুত লোকটার মাথা! এরকম একটা যন্ত্র যে তৈরি করা যায়, এ কল্পনাও বোধ করি আজ পর্যন্ত কারুর মাথায় আসেনি। এই যে পাকানো স্প্রিং দেখছো, এটি হচ্ছে এই বন্দুকের বারুদ। কি নিদারুণ শক্তি এই স্প্রিংয়ের, কি ভয়ঙ্কর, অথচ কি সহজ। এই ছোট্ট ফুটোটি হচ্ছে এর নল, যে পথ দিয়ে গুলি বেরোয়। আর এই ঘোড়া টিপলে দুটো কাজই একসঙ্গে হয়, ঘণ্টিও বাজে আর গুলিও বেরিয়ে যায়। ঘণ্টির শব্দে স্প্রিংয়ের আওয়াজ চাপা পড়ে। মনে আছে যেদিন কথা হয়েছিল? শব্দে শব্দ ঢাকে,
গন্ধ ঢাকে কিসে? এই লোকটা যে কত বড় বুদ্ধিমান সেই দিন তার ইঙ্গিত পেয়েছিলাম। আচ্ছা, পথের কাঁটা আর গ্রামোফোন পিন যে একই লোক, এ তুমি বুঝলে কি করে? প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ যেন নিজের অজ্ঞাত সারে ও দুটো মিলেমিশে এক হয়ে গেল। দেখো, পথের কাঁটা কি বলছে? সে খুব পরিষ্কার করেই বলছে, যদি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে কোনো প্রতিবন্ধক থাকে তো সে তা দূর করে দেবে, অবশ্য কাঞ্চন বিনিময়ে। পারিশ্রমিকের কথাটা স্পষ্ট উল্লেখ না থাকলেও এটা যে তার অনাহারী পরহিতৈষা নয় তা সহজেই বোঝা যায়। তারপর এদিকে দেখো, যাঁরা গ্রামোফোনের পিনের ঘায়ে মরেছেন তারা সকলেই কারুর না কারুর সুখের পথে কাঁটা হয়ে বেঁচেছিলেন। আমি মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনের ওপর কোনো ইঙ্গিত করতে চাই না, কারণ যে কথা প্রমাণ করা যাবে না সে কথা বলেও কোনো লাভ নেই। কিন্তু এটাও লক্ষ্য না করে থাকা যায় না যে মৃত ব্যক্তিরা সকলেই অপুত্রক ছিলেন। তাদের উত্তরাধিকারী কোনো ক্ষেত্রে ভাগ্নে, কোনো ক্ষেত্রে ভাইপো, কোনো ক্ষেত্রে বা জামাই। আশুবাবু এবং তার রক্ষিতার উপাখ্যান থেকে এই ভাইপো ভাগ্নে জামাইদের মনোভাব কতক বোঝা যায় নাকি? তবেই দেখা যাচ্ছে পথের কাঁটা আর গ্রামোফোন পিন বাইরে পৃথক হলেও বেশ স্বাচ্ছন্দ্যে অবলীলাক্রমে জোড় লেগে আছে। ভাঙা পাথর বাটির দুটো অংশ যেমন সহজেই জোড় লেগে যায়। আর একটা জিনিস প্রথম থেকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, একটার নামের সঙ্গে অন্যটার কাজের সাদৃশ্য। এদিকে পথের কাঁটা নাম দিয়ে বিজ্ঞাপন বেরোচ্ছে, আর ওদিকে পথের ওপর কাঁটার মতোই একটা পদার্থ দিয়ে মানুষকে খুন করা হচ্ছে। মিলটা সহজেই চোখে পড়ে নাকি? হয়তো পড়ে, কিন্তু আমার পড়েনি। ব্যোমকেশ অধীরভাবে ঘাড় নেড়ে বলল, এসব তো খুব সহজ অনুমানের বিষয়। আশুবাবুর কেসটা হাতে আসার প্রায় সঙ্গে সঙ্গেই এগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আসল সমস্যা দাঁড়িয়েছিল লোকটা কে। এইখানেই প্রফুল্ল রায়ের অদ্ভুত প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রফুল্ল রায়কে যারা টাকা দিয়েছে খুন করবার জন্যে, তারাও জানতে পারেনি যে লোকটা কে বা কি করে সে খুন করে। আত্মগোপন করবার অসাধারণ ক্ষমতাই ছিল তার প্রধান বর্ম। আমি তাকে কোশমিনকালেও ধরতে পারতাম কিনা জানি না, যদি না সে আমার মন বোঝবার জন্য সেদিন নিজে এসে হাজির হতো। কথাটা একটু বুঝিয়ে বলি। তুমি যেদিন পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, সেদিন তোমার ভাবভঙ্গি দেখে তার সন্দেহ হয়। তবু সে তোমাকে চিঠি গছিয়ে দিয়ে গেল। তারপর অলক্ষ্যে তোমার অনুসরণ করল। তুমি যখন এই বাড়িতে এসে উঠলে তখন তার আর সন্দেহ রইল না যে তুমি আমারই দূত। আশুবাবুর কেস আমার হাতেই এসেছে তা সে জানত, কাজেই তার দৃঢ় বিশ্বাস হলো যে আমি অনেক কথাই জানতে পেরেছি। অন্য লোক হলে কি করতো বলা যায় না, হয়তো এ কাজ ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যেত। কিন্তু প্রফুল্ল রায়ের অসীম দুঃসাহস, সে আমার মন বুঝতে এলো। অর্থাৎ আমি কতটা জানি এবং পথের কাঁটা সম্বন্ধে কি করতে চাই তাই জানতে এলো। এতে তার বিপদের কোনো আশঙ্কা ছিল না, কারণ প্রফুল্ল রায় যে পথের কাঁটা এবং গ্রামোফোন পিন তা জানা আমার পক্ষে সম্ভব ছিল না, এবং জানলেও তা প্রমাণ করতে পারতাম না। শুধু একটি ভুল প্রফুল্ল রায় করেছিল। কি ভুল? সেদিন সকালে আমি যে তারই পথ চেয়ে বসেছিলাম এটা সে বুঝতে পারেনি। সে যে খোঁজ খবর নিতে আসবেই এ আমি জানতাম। তুমি জানতে? তবে আসবা মাত্র তাকে গ্রেপ্তার করলে না কেন? কথাটা তুমি ইয়ের মতো বললে অজিত। তখন তাকে গ্রেপ্তার করলে মানহানির মোকদ্দমায় খেসারত দেওয়া ছাড়া আর কোনো লাভ হতো না। সে যে খুনি আসামি তার প্রমাণ কিছু ছিল কি? তাকে ধরার একমাত্র উপায় ছিল যাকে বলে ইন দ্য অ্যাক্ট, রক্তাক্ত হস্তে।
আর সেই চেষ্টাই আমি করেছিলাম। বুকে প্লেট বেঁধে দুজনে যে গিয়েছিলাম সে কি মিছিমিছি? যাই হোক, প্রফুল্ল রায় আমার সঙ্গে কথা বলে বুঝল যে আমি অনেক কথাই জানি, শুধু বুঝতে পারল না যে আমিও তাকে চিনতে পেরেছি। সে মনে মনে ঠিক করল যে আমার বেঁচে থাকা আর নিরাপদ নয়। তাই সে আমাকে একরকম নিমন্ত্রণ করে গেল, যেন রাত্রে রেস কোর্সের পাশের পথ দিয়েই যাই। সে জানত একবার তোমাকে পাঠিয়ে ঠকেছি, এবার আমি নিজেই যাব। কিন্তু একটা বিষয়ে তার খটকা লাগলো, আমি যদি পুলিশ সঙ্গে নিয়ে যাই। তাই সে পুলিশের প্রসঙ্গ তুলল। কিন্তু পুলিশের নামে আমি এমনই চটে উঠলাম যে প্রফুল্ল রায় খুশি হয়ে তাড়াতাড়ি চলে গেল। আমাকে মনে মনে খরচের খাতায় লিখে রাখল। বেচারাই একটা ভুল করে সব মাটি করে ফেলল। শেষকালে তার অনুতাপও হয়েছিল। আমার বুদ্ধিকে অবজ্ঞা করা যে তার উচিত হয়নি, এ কথা সেদিন সে মুক্ত কণ্ঠে স্বীকার করেছিল। কিছুক্ষণ নীরব থেকে ব্যোমকেশ বলল, তোমার মনে আছে প্রথম যেদিন আশুবাবু আসেন সেদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম বুকে ধাক্কা লাগবার সময় কোনো শব্দ শুনেছিলেন কিনা। তিনি বলেছিলেন বাইসাইকেলের ঘণ্টির আওয়াজ শুনেছিলেন। তখন সেটা গ্রাহ্য করিনি। আমার হাওড়া ব্রিজের ওখানটাই জোড়া লাগছিল না। তারপর পথের কাঁটার চিঠি যখন পড়লাম, এক নিমেষে সব পরিষ্কার হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম চিঠিতে একটি কথা পেয়েছি। সে কথাটি কি জানো? বাইসাইকেল। বাইসাইকেলের কথা কেন যে তখনও পর্যন্ত মাথায় ঢোকেনি এটাই আশ্চর্য। বাস্তবিক এখন ভেবে দেখলে বোঝা যায় যে বাইসাইকেল ছাড়া আর কিছুই হতে পারত না। এমন সহজে অনাড়ম্বরভাবে খুন করবার আর দ্বিতীয় কোনো উপায় নেই। তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাইসাইকেল পড়ল। বাইসাইকেল আরোহী তোমাকে সরে যাবার জন্যে ঘণ্টি দিয়েই পাশ কাটিয়ে চলে গেল। অমনি তুমিও মাটিতে পড়ে পটল তুললে। বাইসাইকেল আরোহীকে কেউ সন্দেহ করতে পারে না, কারণ সে দু হাতে হ্যান্ডেল ধরে আছে। অস্ত্র ছুঁড়বে কি করে? তার দিকে কেউ ফিরেও তাকায় না। একবার পুলিশ ভারী বুদ্ধি খেলিয়েছিল, তোমার মনে থাকতে পারে। গ্রামোফোন পিনের শেষ শিকার কেদার নন্দী লালবাজারের মোড়ের উপর মরেছিলেন। তিনি পড়ামাত্র পুলিশ সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে প্রত্যেক লোকের কাপড় চোপড় পর্যন্ত অনুসন্ধান করে দেখেছিল, কিন্তু কিছুই পেল না। আমার বিশ্বাস প্রফুল্ল রায়ও সেখানে ছিল এবং তাকেও যথারীতি সার্চ করা হয়েছিল। প্রফুল্ল রায় তখন মনে মনে খুব হেসেছিল নিশ্চয়ই, কারণ তার বাইসাইকেলের বেলের মাথা খুলে দেখবার কথা কোনো পুলিশ দারোগার মাথায় আসেনি। বলে ব্যোমকেশ সস্নেহে বেলটি নিরীক্ষণ করতে লাগল। টেবিলের উপর থেকে সরকারি লম্বা খামখানা হাওয়ায় উড়ে আমার পায়ের কাছে পড়ল। সেটা তুলে টেবিলের উপর রেখে দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, পুলিশ কমিশনার সাহেব কি লিখেছেন? অনেক কথা। গোড়াতেই আমাকে পুলিশ এবং সরকার বাহাদুরের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন। তারপর প্রফুল্ল রায় আত্মহত্যা করাতে দুঃখ প্রকাশ করেছেন, যদিও এতে তাঁর খুশি হওয়াই উচিত ছিল, কারণ গভর্নমেন্টের অনেক খরচ এবং মেহনত বেঁচে গেল। যাই হোক, সরকার বাহাদুরের কাছ থেকে প্রতিশ্রুত পুরস্কার যে আমি শীঘ্রই পাব তাতে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ সাহেব জানিয়েছেন যে দরখাস্ত করা মাত্রই আমার আর্জি মঞ্জুর হবে। তার ব্যবস্থা তিনি করেছেন। প্রফুল্ল রায়ের লাশ কেউ শনাক্ত করতে পারেনি। জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরাও লাশ দেখে বলেছে যে এ তাদের প্রফুল্ল রায় বলে মনে হয় না। তাদের প্রফুল্ল রায় উপস্থিত কর্ম উপলক্ষে যশোহরে আছেন। সুতরাং বেশ বোঝা যাচ্ছে যে প্রফুল্ল রায় নামটা ছদ্মনাম, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমার কাছেও চিরকাল প্রফুল্ল রায়ই থাকবে। চিঠির উপসংহারে পুলিশ সাহেব একটা নিদারুণ কথা লিখেছেন, এই ঘণ্টিটা ফেরত দিতে হবে। এটা নাকি এখন গভর্নমেন্টের সম্পত্তি।
ওটার ওপর তোমার ভারী মায়া পড়ে গেছে, তাই না? কিছুতেই ছাড়তে পারছো না। সত্যি 2000 টাকা পুরস্কারের বদলে সরকার বাহাদুর যদি আমাকে ঘণ্টিটা বকশিস করেন, আমি মোটেই দুঃখিত হই না। যাই হোক, প্রফুল্ল রায়ের একটা স্মৃতিচিহ্ন তবু আমার কাছে রইল। কি? ভুলে গেলে? সেই 10 টাকার নোটখানা, সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখবো ভেবেছি। তার দাম এখন আমার কাছে 100 টাকারও বেশি। বলে ব্যোমকেশ ঘণ্টিটা সযত্নে দেরাজের মধ্যে বন্ধ করে রেখে আসলো। সে ফিরে আসলে আমি তাকে একটা প্রশ্ন করলাম। আচ্ছা ব্যোমকেশ, সত্যি বলো তো, পানের মধ্যে বিষ আছে তুমি জানতে? জানা এবং না জানার মাঝখানে একটা অনিশ্চিত স্থান আছে, সেটা সম্ভাবনার রাজ্য। কিছুক্ষণ পরে আবার বলে উঠল, তুমি কি মনে করো প্রফুল্ল রায় যদি সামান্য খুনির মতো ফাঁসি যেত তাহলে ভালো হতো? আমার তো তা মনে হয় না, বরং এমনিভাবে যাওয়াই তার ঠিক হয়েছে। সে যে কত বড় আর্টিস্ট ছিল, ধরা পড়েও হাত পা বাঁধা অবস্থায় সে তা দেখিয়ে দিয়ে গেছে। স্তব্ধ হয়ে রইলাম। শ্রদ্ধা ও সহানুভূতি কোথা থেকে যে কোথায় গিয়ে পৌঁছতে পারে তা দেখলে বিস্মিত না হয়ে থাকা যায় না। চিঠি হ্যায়। ডাকপিয়ন একখানা রেজিস্ট্রি চিঠি দিয়ে গেল। ব্যোমকেশ খাম খুলে ভেতর থেকে কেবল একখানা রঙিন কাগজের টুকরো বের করল। তার উপর একবার চোখ বুলিয়ে সহাস্যে আমার দিকে বাড়িয়ে দিল। দেখলাম শ্রী আশুতোষ মিত্রের দস্তখত সম্বলিত একখানা 1000 টাকার চেক। আপনারা এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পথের কাঁটা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। শুনতে থাকুন টক থিয়েটার, প্রত্যেক শুক্রবার ঠিক রাত 9টায়, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।